গুড মর্নিং স্টুডেন্টস, আপনাদের একাদশ শ্রেণীর ফিন্যান্স ক্লাসে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমরা ইতিমধ্যে তৃতীয় অধ্যায় অর্ধের সময় মূল্য চ্যাপ্টারটি শুরু করেছি। তো এই চ্যাপ্টারের আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা থিওরিটিক্যাল কিছু কথাবার্তা বলেছি অর্থের সময় মূল্যে এবং দুটো সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা কিছু সূত্র এবং অঙ্ক দেখব। আজকে কোনো থিওরি হবে না, শুধু কিছু অঙ্ক এবং কিছু সূত্র নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ কিছু সূত্র আগে দেখাবো, তারপরে আমরা কিছু অঙ্ক সেই সূত্র রিলেটেড আপনাদেরকে বলবো। আশা করি গত ক্লাসটি আপনারা সবাই ফলো করেছেন। আমি গত ক্লাসে বলেছিলাম যে এই অধ্যায়টি আপনাদের ফিন্যান্স বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই অধ্যায়টি আমরা যত ভালো শিখতে পারবো তত ভালো আমরা পরবর্তী অধ্যায়গুলো পড়তে পারবো, এবং একই সাথে আমরা যদি ভবিষ্যতে ফিন্যান্স নিয়ে পড়াশোনা করতে চাই, আমাদের অনার্স অথবা মাস্টার্স জীবনে, বিবিএ এমবিএ জীবনে, সেই ক্ষেত্রেও কিন্তু এই চ্যাপ্টারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আশা করি গত দিনের মতো আজকের ক্লাসটিও আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং মনোযোগ সহকারে বুঝে যে অঙ্কগুলো করানো হবে তার রিলেটেড যে বাড়ির কাজগুলো দেওয়া হবে সেগুলো আপনারা কমপ্লিট করবেন এবং আমাকে জমা দিবেন যেদিন আপনাদের কলেজ থেকে জমা দিতে বলা হয়েছে, খুব সম্ভবত সেটা 22 তারিখে। তো আমরা শুরু করি আজকের লেকচার। তো লেকচার শুরুর আগে, এটা গতদিনও আমি এই স্লাইডটা রেখেছিলাম, তো আমরা কি কি অর্থের সময় মূল্যের মধ্যে কোন কোন উপাদানগুলো আছে, কারণ এই প্রত্যেকটা উপাদানই আমাদের সূত্রের ক্ষেত্রে লাগবে। তো গতদিন আমরা বলেছিলাম কিভাবে ফিউচার ভ্যালু বের করতে হয় স্থায়ী হিসাবে, অর্থাৎ আমি আজকে 1,00,000 টাকা রাখলাম, 5 বছর পর ব্যাংকের থেকে সেই 1,00,000 টাকাটা কত টাকা হবে। তো এখানে আমরা বছর দিয়েছিলাম আর কিছু ইন্টারেস্ট যোগ হয়ে টাকাটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা করব হচ্ছে কিভাবে বর্তমান মূল্য বের হবে, অর্থাৎ গতদিন আমরা দেখেছি যে কিভাবে ভবিষ্যৎ মূল্য বের হয়, বর্তমান মূল্য দেওয়া থাকলে আজকের 5,00,000 টাকা 5 বছর পর কত হবে বের করা। আর আজকে দেখব যে 5 বছর পরে 10,00,000 টাকার আজকে দাম কত। ঠিক আছে, আপনারা ইতিমধ্যে জানেন যে ফিউচার ভ্যালু যখনই আমরা বের করি তখন ফিউচার ভ্যালু সবসময় বড় হয় এবং প্রেজেন্ট ভ্যালু সবসময় কম হয়। এটা আমি আপনাদেরকে প্রথম লেকচারটাতে বলেছিলাম। এবং একই সাথে আরেকটা জিনিস বলেছি যে দুটো পার্সেন্টেজ যখন থাকে, যখন আমরা কোনো পার্সেন্টেজ ইউজ করি, সেই পার্সেন্টেজ মানে 1 বছরের জন্য। সেক্ষেত্রে যদি আপনার প্রশ্নে মাসিক, ত্রিমাসিক, অর্ধবার্ষিক, সাপ্তাহিক, দৈনিক বা এ ধরনের কোনো ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে আমাদের একটা এম সূত্রে আসে এবং এই এমটা সুদকে ভাগ করে এবং বছরের সাথে গুণ হয়, অর্থাৎ I/M, M/N। ঠিক আছে, তো সূত্র দুইটা সেম। এখানে দেখেন ভাগ হচ্ছে, যেহেতু আমরা বর্তমান মূল্য ছোট হবে তো ভাগ করতেছি। আর এখানে যদি বার্ষিক অথবা কোনো কিছু প্রশ্নে বলা না থাকলে আমরা এই সূত্রটা ইউজ করব। বার্ষিক ওয়ার্ডটি থাকবে অথবা শুধু বলা থাকবে এত পার্সেন্ট সুদের হার, এত পার্সেন্ট ঋণের হার বা এত পার্সেন্ট মূলধন ব্যয়, সেক্ষেত্রে আমরা এই উপরের সূত্রটা ইউজ করতে পারবো। আর এছাড়া যদি মাসিক, ত্রিমাসিক, ওয়ার্ডগুলো আবার শুনবেন, আমি আরেকবার বলছি, দরকার হলে আপনারা একটু খাতায় নোটস নিবেন। মাসিক, ত্রিমাসিক, অর্ধবার্ষিক, সাপ্তাহিক, দৈনিক, 2 মাস অন্তর অন্তর, 3 মাস অন্তর অন্তর, 4 মাস অন্তর অন্তর, অর্থাৎ যখনই সুদ একের অধিকবার আমি পাবো তখনই এটা ব্যবহার করতে হবে। যেমন বার্ষিক, বার্ষিক মানে 1 বছরে একবার, তো সেক্ষেত্রে আমরা প্রথম সূত্রটা ইউজ করতে পারি। কিছু বলা নাই, সেক্ষেত্রে আমরা বার্ষিকই ধরি, মানে বছরে একবারই হবে, তো সেক্ষেত্রেও আমরা প্রথম সূত্রটা ইউজ করি। বাট যখনই সুদ কয়েকবার পাবো, বছরে 2 বার 3 বার যাই হোক পাবো, তখনই আমরা এম ইউজ করব এবং এম কে আই দ্বারা ভাগ এন এর সাথে গুণ। এটা ছিল আমাদের প্রথম লেকচারেও বলেছিলাম। দেখেন ওই লেকচারটার সাথেও কিন্তু ওই সূত্রগুলোর সাথেও এটা রিলেটেড। আমি বলেছিলাম এম যখনই থাকবে তখনই আমরা সুদ দিয়ে ভাগ করব, বছরের সাথে গুণ করব। এখানেও কিন্তু তাই হচ্ছে, যেহেতু আর এটা যেহেতু বর্তমান মূল্য, কম টাকা বের হবে, মানে ছোট টাকা বের হবে, এর জন্য এটাকে আমরা ভাগ করছি। আপনাদের মনে রাখা সহজ হবে যদি আপনারা এইভাবে সূত্রগুলোকে মুখস্থ করার চেষ্টা করেন, টেকনিকগুলোকে মনে রেখে মুখস্থ করেন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। তো আজকে আমরা চেষ্টা করব, ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকবে, আমরা বর্তমান মূল্য বের করব এবং এটাও এককালীন অঙ্কের জন্য। আজকেও আমরা এককালীন অঙ্ক রিলেটেড কিছু সব প্রশ্নের সমাধান করব। আসি প্রথম প্রশ্নটায়। প্রথম প্রশ্নটা কি আছে, 10 বছর পরে 1,00,000 টাকা পাওয়ার আশায় তুমি ব্র্যাক ব্যাংকে
বার্ষিক 10% হারে, দেখেন বার্ষিক 10 আছে, তার মানে কিছুই বলা নাই, মানে বছরে একবারই সুদ পাবো। সুদের হারে জমা করেছো, জমাকৃত অর্থের পরিমাণ কত হবে? অর্থাৎ আজকে আপনি যে 10 বছর পরে 1 লাখ টাকা পাওয়ার আশায় ব্র্যাক ব্যাংকে 10% সুদের হারে কিছু টাকা আজকে জমা করেছেন, সেই জমাকৃত টাকাটা কত? তার মানে কি আজকের ডেটে আপনি জমা করছেন, অর্থাৎ যখন জমা করতেছেন তার মানে বর্তমান মূল্য বের হবে। তো আমরা সেম লিখে ফেলবো এখানে, ভবিষ্যৎ মূল্য 1 লাখ, সুদের হার 10%, মেয়াদ হচ্ছে আমাদের 10 বছর বা সময় হচ্ছে আমাদের 10 বছর, বর্তমান মূল্য আমরা বের করতে চাই। তো আমাদের ফর্মুলাটা 1 নম্বর ফর্মুলা, যেটা একটু আমরা আগের স্লাইডে যাচ্ছি, এই যে এই ফর্মুলাটা ইউজ হবে। এই ফর্মুলাটা আমি লিখে ফেললাম, এফবি 1 প্লাস আই, 1 প্লাস আই এর মান বসালাম, এনও মান বসালাম, তারপরে আমি এটাকে ক্যালকুলেট করছি। নিচের অংশটা 2.59 আসছে কিভাবে? 1 এর সাথে এটা গুণ যোগ করে এটাকে পাওয়ার করেছি। আশা করি আপনারা এই পাওয়ার করা সিস্টেমটা ইতিমধ্যে শিখেছেন। আপনাদের এটা করতে অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তারপর আমরা 1 লাখ দিয়ে 2.59 কে ভাগ করব, ভাগ করলে আমরা 38,544 টাকা পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা প্রশ্ন থেকে বুঝে নিচ্ছি যে এটা এফবি বের করতে হবে না, এটাই পিভি বের করতে হবে, যেহেতু বলেই দিয়েছে 10 বছর পরে আপনি 1 লাখ টাকা পেতে চান, আজ জমাকৃত টাকার পরিমাণ কত, অর্থাৎ আপনি কত টাকা জমা করছেন। ঠিক আছে, তো এই হলো আমাদের প্রথম ম্যাথ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরের অঙ্কটায় আমি চলে যাই। পরের অঙ্কটা একটু ভালো করে পড়বেন। মাজেদ সাহেব তার ছেলের ভবিষ্যৎ পড়াশোনার জন্য 70,000 টাকা জমা করতে চাচ্ছেন। ঠিক আছে, 70,000 টাকা আজকে সে জমা করবে। তার ছেলে 15 বছর পর কলেজে ভর্তি হবে, তাহলে 70,000 টাকা জমা করতে চাচ্ছেন, তার ছেলে কবে ভর্তি হবে? 15 বছর পরে, তাই না? তার মানে এই 70,000 টাকাটা তার কবে লাগবে? 15 বছর পরে লাগবে। তাহলে যদি ব্যাংকে তার ছেলে 15 বছর পর কলেজে ভর্তি হবে, তার মানে এই 70,000 টাকা তার কবে লাগবে? 15 বছর পরে লাগবে, কারণ 15 বছর পর তার ছেলে কলেজে ভর্তি হবে। যদি ব্যাংক 12% হারে ত্রিমাসিক চক্রবৃদ্ধি সুদ, সরি এখানে প্রাণ হবে না, এটা প্রদান হবে, প্রদান করে, তাহলে মাজেদ সাহেবকে বর্তমানে কত টাকা জমা করতে হবে? ঠিক আছে, তো এই হলো প্রশ্নটা। আরেকবার পড়ি। মাজেদ সাহেব তার ছেলের ভবিষ্যতের পড়াশোনার জন্য 70,000 টাকা দরকার। মাজেদ সাহেবের ছেলের ভবিষ্যতে যে পড়াশোনা করবে তার জন্য 70,000 টাকা লাগবে। তার ছেলে 15 বছর পর কলেজে ভর্তি হবে, তার মানে এই 15 বছর পর তার এই 70,000 টাকাটা দরকার পড়বে। যদি ব্যাংকে 12% হারে ত্রিমাসিক চক্রবৃদ্ধি, মানে 3 মাস পর পর, ত্রিমাসিক মানে 3 মাস পর পর সুদ প্রদান করে, তাহলে মাজেদ সাহেবকে বর্তমানে কত টাকা জমা করতে হবে? তার মানে বর্তমান মূল্য বের করবো আমরা। ভবিষ্যৎ মূল্য 70,000, সময় দেওয়া আছে 15 বছর, সুদের হার 12%, আর এটা যেহেতু ত্রৈমাসিক তাহলে এম থাকবে। এম আমরা কিভাবে, আপনাদের ওই দিনও বলেছি, 12 মানে আমাদের এক বছরে 12 মাস, 12 মাস ডিভাইডেড বাই প্রশ্নে যেভাবে বলা থাকবে, এখানে যেমন প্রশ্নে বলা ছিল 3 মাস, তাহলে 3 দিয়ে ভাগ 4 বার। এটা আপনারা এই সূত্রটা ব্যবহার না করলেও নিজেরাও বের করে নিতে পারি মুখে মুখে। তো ত্রিমাসিক মানে 3 মাস পর পর, তাহলে বছরে 4 বার পাবে। ঠিক আছে, এটা সূত্র দিয়ে, মানে এটা একটা জাস্ট ফর্মুলা বলা যায় না, এটাকে টেকনিক একটা মনে রাখার একটা উপায়। ঠিক আছে, এটা কোনো সূত্র না, এটা মনে রাখার একটা উপায়, সহজ পদ্ধতি আর কি। বর্তমান মূল্য কত? তো আমরা একই ফর্মুলা লিখলাম, এখানে আই কে এম দিয়ে ভাগ এম এন। তো আমি 70,000 সবগুলো মান বসালাম, এটা 60 হয়ে গেল, আর এই সাইডটা এই ভাগ 4 দিয়ে ভাগ করার পর 1 যোগ করলে হচ্ছে 1.03। তারপর আমি 60কে পাওয়ার করেছি, পাওয়ার করার পর 70,000 দিয়ে এই নিচের রেজাল্টটাকে ভেঙেছি। আপনারা এই 1 লাইন 2 লাইনেও করতে পারেন, অথবা আপনারা চাইলে প্রতিটা লাইন ভেঙে ভেঙেও দেখাতে পারেন, অথবা ডাইরেক্ট ক্যালকুলেটারে করে 1 লাইন মাঝখানে 1 লাইন দেখায় 3 লাইনে অঙ্ক কমপ্লিট করতে পারেন। আপনারা 3 লাইনেও মিনিমাম 3টা লাইন করবেন, সূত্রর লাইন, মান বসানোর লাইন, আরেকটা ক্যালকুলেশন, তারপরে মানে মান বসানো থেকে 3টা লাইন মান বসাবেন, তারপরে একটা গণনা কিছু দেখাবেন 1 লাইনে, তারপরে অ্যান্সার লিখতে পারেন। আবার কেউ চাইলে 4 লাইন 5 লাইনেও দিতে পারেন, কিন্তু ডাইরেক্ট সূত্র তারপরে দেওয়া আছে মানগুলো বসাই অ্যান্সার দিলেন, সেটা করবেন না। আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের 3টা লাইন হয় মিনিমাম, সূত্রের লাইন বসানোর পরে দেওয়া আছে, লেখার পরে দেওয়া আছে লাইন, তারপর একটা গণনা যতটুকু মনে চায় করবেন, ধরেন আমি যেমন এখানে করেছি, মান বসিয়েছি, একটা গণনা দেখিয়েছি, তারপরে সূত্র, এরকম 3টা লাইন থাকতে হবে।
এটাকে চারটাও করা যায়। আপনি কি করতে পারতেন, এইটুকরে ভাগ করে একটা লাইন বানাইতে পারতেন, তারপরে যোগ করে আরেকটা লাইন বানাইতে পারতেন, তারপরে এইটুকের গুণ পাওয়ার দেখাইতে পারতেন। 4টা 5টা লাইনও করা যায়, বাট মিনিমাম 3টা লাইন। ঠিক আছে, এটা যাতে মনে থাকে, আপনারা পরীক্ষায় সবসময় মনে রাখবেন মিনিমাম সংখ্যা বসে 3টা লাইন হবে অ্যান্সার সহ, তাহলে টিচার মার্কসটা ভালো দিবে। আর যদি আপনারা ডাইরেক্ট এক লাইনে থেকে অ্যান্সারে চলে যান, টিচার সেক্ষেত্রে মার্কস কম দিতে পারে। তো আমরা এই অঙ্কটাও মনে হয় বুঝেছি। এটাতে জাস্ট আগের অঙ্কের সাথে পার্থক্য ছিল, এখানে ত্রিমাসিক হারে চক্রবৃদ্ধি, আগেরটাই ছিল বার্ষিক চক্রবৃদ্ধি। তো এখন আমরা একটা অঙ্ক দেখব, এটা একটু ভালো করে দেখবেন। এই অঙ্কটাতে কি হচ্ছে, এটা নেমে যাচ্ছে কেন? আচ্ছা, মিনার পাবলিকেশন মিস্টার আতিককে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ও চতুর্থ বছরের শেষে যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা ও 3 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল। এক্ষেত্রে সুদের হার 11%, প্রস্তাবটির বর্তমান মূল্য কত? অর্থাৎ কি হচ্ছে, আগের অঙ্কটায় কি হয়েছিল, আগের অঙ্কটায় কিন্তু আমি সে টাকা রাখছি 5 বছর পরে সেম টাকাটা, বাট এখানে কি হচ্ছে, বছর বছর টাকাটা চেঞ্জ হচ্ছে, একই টাকা থাকতেছে না। প্রথম বছর 2 লাখ টাকা, তারপরের বছর 3 লাখ, 4 লাখ, 3 লাখ, চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? তো একই অ্যামাউন্টও না, ডিফারেন্ট অ্যামাউন্ট চেঞ্জেস হচ্ছে। সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা মানে সেম সূত্রটার ইউজ হবে, বাট 4 বার ইউজ হবে, বা 10 বার যদি থাকে 10 বার ইউজ হবে। ঠিক আছে, আর এখানে কোনো একবারই, কারণ একবারে রাখছে 10 বছর পর সেম টাকাই, আর এখানে বছর বছর টাকাটা চেঞ্জ হয়ে যাচ্ছে ভিন্ন অ্যামাউন্ট। আমরা পরের ক্লাসে দেখব একই অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে, তখন আমরা অন্য ধরনের সূত্র ইউজ করব, সেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখব। বাট যখন বছর বছর ডিফারেন্ট অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে, তখন আমাদের এই সূত্রটাই ইউজ করতে হবে কয়েকবার, যে কয়েকবার থাকবে। তো আপনারা দেখেন, প্রথম বছর পর আমি বলতেছি 2 লাখ টাকা পাবো, তাহলে প্রথম বছর পর 2 লাখ, দ্বিতীয় বছর পর 3 লাখ, তারপরের বছর 4 লাখ, তারপরের বছর আবার 3 লাখ। তাহলে আমি ফিউচারের এই সবগুলা ফিউচার ভ্যালুকে আজকের মূল্যটা জানতে চাচ্ছি। তাহলে কি করব, সূত্রটা দেখেন 4 বার লিখেছি, একই সূত্র। তো এই টাকাটা কতদিন আগে, 1 বছর পরে, তাহলে এটাকে আজকের দিনে আনবো, তার মানে 1 বছর আগে চলে আসবে ও, রাইট? ওকে। দ্বিতীয়, এটা কত বছর পরে, 2 বছর পর, তার মানে ও 2 বছর আগে চলে আসবে। 2 বছর পর ধরেন 2022 সালের টাকা, আমি আজকে 20 সাল, তাহলে 22 সালের টাকাটা আজকে নিয়ে আসলাম 20 সাল, তার মানে 2টা বছর আগাইলাম। তারপরেরটা ধরেন 23 সালের টাকা, 23 সালের টাকা, 23 সালের টাকাটা 20 সালে আনতে হলে 3 বছর আগে চলে আসলো। তারপর একটা 4 নাম্বার বছর, মানে ধরেন 24 সালের টাকা, 2024-এ 24-এর টাকাটাকে আজকের ডেটে মানে 2020 সালে নিয়ে আসলাম। তাহলে প্রতিটাতেই আমি বছর খালি চেঞ্জ হচ্ছে, আর সব সেম। আমরা টাকাগুলা প্রতি বছর যত যত ছিল সেগুলো বসালাম, আর বছরটা চেঞ্জ হচ্ছে, সুদের হার ফিক্সড একটাই আছে 11%। আর এই ক্ষেত্রে মাসিক ত্রিমাসিক কিছু বলা নাই, তার মানে আমরা বার্ষিক ধরেছি। তো বার্ষিক ধরে আমরা এন এর সূত্রটা, এই নর্মাল ফর্মুলাটা ইউজ করেছি। তো এখানে 1 2 3 4, এখানে যদি আরো থাকতো আমরা এখানে 4 এর পরে 5 6 7 8 যেই কয়টা থাকবে টাকা সেই কয়টা ইউজ করব। অর্থাৎ এটা কখন ইউজ হচ্ছে, যখন আপনি একটা বছর পর পর ডিফারেন্ট টাকা পাচ্ছেন। এই বছর 10 লাখ, পরের বছর 5 লাখ, তারপরের বছর 8 লাখ, অর্থাৎ ফিক্সড অ্যামাউন্ট না, এক এক বছর এক এক টাকা। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, এবং 1 বছর মিনিমাম 1 বছর পর পর সেই টাকাটা পেতে হবে। যদি 1 মাস পর পর হয় তখন আর এই সূত্র কাজ হবে না। 1 বছর পর পর আপনি এই টাকাটা চেঞ্জ হবে, 1 বছর পর পর, মিনিমাম 1 বছর পর পর এই টাকাটা পাবেন, এবং বা দিতে হবে, যেটাই হোক, পাইতেও পারেন আপনি, দিতেও হইতে পারে, এবং অ্যামাউন্ট সেম থাকবে না, অ্যামাউন্ট ডিফারেন্ট হবে। যেমন এখানে প্রথম বছর 2 লাখ, তারপরে 3 লাখ, তারপরে আবার 4 লাখ, এরপরে 3 লাখ, আবার 2 লাখ হইতে পারে, কিন্তু প্রতি বছর সেম না, এক এক বছর এক এক রকম। হয়তো 3 লাখ টাকা 2 নম্বর বছরে, আবার 4 নম্বর, আবার 6 নম্বরও পাইতে পারেন একই 3 লাখ। প্রথম বছর 2 লাখ পাইছেন, আবার দেখা যাবে 6 নম্বর বছরে যায় 2 লাখ পাইছেন। ঠিক আছে, অর্থাৎ 1 নম্বর বছরে পাইলেন সেম টাকাটা আবার 6 নম্বর বছরে, বাট মাঝখানের অ্যামাউন্ট গুলো আবার চেঞ্জেস হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তো আলাদা 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 এফবি সূত্র ইউজ করে আমরা সবগুলো বের করব, তারপর যোগ করলে আমাদের অ্যান্সার আসবে এটা। অর্থাৎ আপনি যে টাকাগুলো পেতেন 4 বছর ধরে, প্রথম বছরে 2 লাখ, তারপরে 3 লাখ, তারপর 4 লাখ, তারপর 3 লাখ, এই টাকাগুলো সব যদি আজকের দিনে নিয়ে আসেন, অর্থাৎ 2020 সালে নিয়ে আসি, আমরা যদি এটাকে 2021 2022 23 24 ধরতে পারি, তাহলে 21 সালের টাকাটা 20-এ আসবে, 22 সালের টাকাটা আসবে, 23 সালের টাকাটা আসবে, 24 সালের টাকাটা, এই 4টা টাকাকেই আমরা 2020 সালে নিয়ে আসছি। এই যে 2020 সালের এই 4টা টাকার দাম, অর্থাৎ এই 4টা টাকাকে আমরা যোগ করলে পাচ্ছি 9,13,762। এটা হলো আমাদের 2020 সালের টাকা। অর্থাৎ আগামী 4 বছরে আমি যে ডিফারেন্ট অ্যামাউন্ট গুলা পাইতাম
সেই অ্যামাউন্টগুলো আজকের দিনের দাম 9,13,762। তো এই অঙ্কটাও আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষায় সাধারণত এই ধরনের একটা অঙ্ক পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তো আপনারা এই অঙ্কটাও ভালো মতন করবেন বা ভালো মতো বোঝার চেষ্টা করবেন। যদি বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা বিভিন্ন ভাবে আমাকে আপনারা মেসেঞ্জারেও জানাতে পারেন, মেসেঞ্জারে ফোনও দিতে পারেন। আপনারা চাইলে সকাল 10টা থেকে রাত্র 10টার মধ্যে আমাকে ফোন দিতে পারবেন, শুক্রবার বাদে যে কোনো দিন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সলভ করে দিব। তো আশা করি আপনারা এটা অঙ্ক 3টা বুঝতে পেরেছেন। আমি বেশি অঙ্ক নিয়ে আলোচনা করব না, আজকের এই 3টা নিয়ে আলোচনা থাকবে। তো আপনাদের জন্য বাড়ির কাজ যেটা, যে প্রথম 15 বছর পর 3 লাখ টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চাও। এবি ব্যাংক বার্ষিক 12% বার্ষিক বলা আছে, তার মানে ফার্স্ট সূত্রটা ইউজ হবে, প্রস্তাব দিয়েছে। অন্যদিকে ঢাকা ব্যাংক তোমাকে 10% হারে মাসিক, এখানে মাসিক আছে তার মানে এম এর সূত্র। ঠিক আছে, মাসিক মানে এম হবে 12, রাইট? তুমি কোন ব্যাংকটা নেবেন? তাহলে আপনাকে এখানে দুইটা অপশন আছে। ঠিক আছে, তো এবি ব্যাংকে আপনি রাখতে পারেন, আবার ঢাকা ব্যাংকেও রাখতে পারেন। এখন আপনি দুইটাতেই 3 লাখ টাকা করে পাবেন। এখন 1 আর 2 ফর্মুলা ইউজ করবেন। এবি ব্যাংকের জন্য ফর্মুলা 1 ইউজ করবেন, আজকের দিনের যেটা 1, মানে আজকে যেটা আমি প্রথম ফর্মুলা শিখিয়েছি আপনাদের, তারপরে ইউজ করবেন আজকের দিনে যেটা লাস্ট ফর্মুলাটা শিখিয়েছি, যে এম এর সূত্র দিয়ে, যেটা আজকে যেটা শেখানো হয়েছে এইটা। তারপরে আমরা দেখবো কি কোনটা আমার জন্য ভালো। এখন ভালো মন্দ কোনটা আমি কি করে বুঝবো? দেখেন, আমি 3 লাখ টাকা পাবো, আমার টাকাটা চেঞ্জ হবে না 3 লাখ। তাহলে কি আপনি কি চান, বেশি টাকা জমা রাখা 3 লাখ টাকা আনতে, না কম টাকা জমা রাখা 3 লাখ টাকা আনতে? অবশ্যই আমরা চাবো কম টাকা জমা রাখা 3 লাখ টাকা আনতে, রাইট? আমাকে যদি কেউ বলে যে ভাই আপনি একটা কোকি কিনতে পারবেন, একটা কোক কিনতে পারবেন, কোনো দোকান আপনাকে বললো 12 টাকা দেন, কোনো দোকান বললো 10 টাকা দেন, তাহলে আপনি কোনটা কোকটাই নিতে পারবেন। তাহলে আপনি কি করবেন? 10 টাকা দিয়ে যে বলছে তার থেকে কিন্তু নিবে। এই ক্ষেত্রেও তাই, কারণ আপনার ফিউচারটা সেম। তো আজকের দিনে যদি আপনি কম টাকা রাখা ফিউচারে দুইটা প্রজেক্ট থেকেই সেম টাকা পান, তাহলে আপনি চাবেন অবশ্যই কম টাকা রাখতে। ঠিক আছে, সেকেন্ডটা, নূর একজন কৃষক, তার কাছে বিনিয়োগের জন্য 1 লাখ টাকা আছে, তার ভাই তাকে এত টাকা পরামর্শ দেন, এখান থেকে আগামী 5 বছর যথাক্রমে এত 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 টাকা পাওয়া যাবে, তার প্রাপ্য টাকার বর্তমান মূল্য কত? তাহলে এই যে আমরা লাস্ট যে অঙ্কটা করছিলাম, 5 বছর পর যথাক্রমে, এটা প্রথম বছর পর পাবে, এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম। তো সবগুলা টাকাকেই সে আজকের দিনে আনবো, আমরা আজকের দিনে আইনা দেখবো বর্তমান মূল্যটা কত হচ্ছে। এবং বর্তমান মূল্যটা যদি দেখি আমরা 1 লাখের কম হচ্ছে, তাহলেই কিন্তু সেই প্রজেক্টটা নেবে, কারণ তার হাতে 1 লাখ টাকাই আছে, এর বেশি নাই। যদি দেখা যায় যে না 1 লাখ টাকা কম লাগতেছে আমার এই যা ইনকামের, এই যা পাবো, তাহলেই আমি এখানে ইনভেস্ট করবো। আর যদি দেখা গেল না এগুলা যোগ করার পরে 1 লাখ টাকার উপরে হয়ে গেছে, সেক্ষেত্রে তো সে এটাতে ইনভেস্ট করবে না, কারণ তার আছে 1 লাখ টাকা, সে যদি বেশি টাকা লাগে আজকের দিনে, তাহলে তার এখানে ইনভেস্ট করে কি কোনো লাভ হবে? লাভ হবে না, এখানে সে ইনভেস্ট করবে না, কারণ তার হাতে 1 লাখ টাকাই আছে। তো আবার আরেক সেন্সে আমরা চিন্তা করতে পারি যে সে চেষ্টা করবে এখানে ইনভেস্ট করে বেশি টাকা, বর্তমান মূল্যটা যাতে কম হয়। তো এইটা আপনাদের প্রশ্ন, এটাতে ডিসিশন দরকার নাই, জাস্ট আপনারা বর্তমান মূল্য বের করে দিবেন। প্রথমটাতে আপনাদেরকে ডিসিশন বলতে হবে যে আমি দুইটা অপশনে কোন ব্যাংকে যাব, আমি কি এবি ব্যাংক ইনভেস্ট করবো নাকি ঢাকা ব্যাংক। জাস্ট দুইটা বের করে আপনারা বলবেন বর্তমান মূল্য ছোট হয় উনি ঢাকা ব্যাংকে ইনভেস্ট করবে, অথবা বর্তমান মূল্য ছোট হয় আমি এবি ব্যাংক এবি ব্যাংকের প্রস্তাবটি গ্রহণ করব। যেটা ছোট হবে বলবেন যে আমি ওই ব্যাংকের প্রস্তাবটি গ্রহণ করব। আর দ্বিতীয়টা জাস্ট বর্তমান মূল্য বের করে ছেড়ে দিবেন। এই 1 লাখ টাকার কোনো কাজ নাই, এটা জাস্ট আপনাদেরকে একটু কনফিউজ করার জন্য আমি দিয়েছি। আপনাদের কাজ হচ্ছে জাস্ট এই ফিগারগুলোকে নিয়ে আজকের দাম মানে বর্তমান মূল্য বের করা। ঠিক আছে, আশা করি আপনারা পারবেন অঙ্ক দুইটা। এই অঙ্ক দুইটা আপনাদের বাড়ির কাজ আকারে থাকবে, আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন। চেষ্টা করে যদি না করতে পারেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা করতে পারবেন অবশ্যই সেটা বাসায় আপনাদের খাতায় রাখবেন এবং একই সাথে আমাকে ছবি তুলে কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই মনোযোগ সহকারে এই দুটি ক্লাস ফলো করেছেন আশা করি, এবং পরবর্তীতে আরো কয়েকটি ক্লাস হবে অর্থের সময় মূল্যের, সেটাও আপনারা মনোযোগ সহকারে ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।